করতে গিয়ে নিজেই হলেন দেবশিশু। ঘরে ঘরে প্রেমের বাণী পৌঁছে দিলেন সান্তা ক্লজ। মুমূর্ষুকে শুশ্রূষা দেয় গির্জা ওড়ায় শান্তির ধ্বজ। হানাহানির পরিত্রাণে আজ এলো সেই বড়দিন। যিশুর মতো হই চলো, জীবনটা হোক অমলিন। আরেকটি ছোট্ট কবিতা বলবো। কবিতা না, ঠিক আছে, ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন কবি অভয়েদ আকাশ। আমি কবিতাকে অনুরোধ করব, কারণ অনেক কবি আছেন, 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে আমাদের। আমি খুশরু স্বপন। কবিতার শিরোনাম মাথার উপর দিয়ে। তোমার মাথার উপর দিয়ে একটি কবিতা উড়ে গেল। তার মহিমান্বিত চিত্রকল্পগুলো এমনকি তারকারাও ছুতে পেল না, অথচ তারা নক্ষত্র শোভিত বিপুলা সুন্দর। তাদের বুনন কৌশলে বেনারসি কিংবা একদার প্রসিদ্ধ মসলিনের কথা মনে পড়ে যায়। তাদের মেটাফরগুলো আগুন জ্বালাতে পারে, কামান ছুটতে পারে, প্রয়োজনে বোমা মেরে উড়িয়ে দিতে পারে কল্পনা প্রকার। এবং উপমার পর উপমা মেঘমালার অভূত বিন্যাসে হারিয়ে দিতে পারে ভ্যান গগের দ্য স্টারি নাইট কিংবা পাবলো পিকাসোর দ্য উমেন অফ আলজিয়ার্স। যদিও কামরুলের দুর্ভিক্ষের আঁচড় এখনো দেখেনি বিশ্ব, সকলই তবু নিজের করে পেলে একদিন। তোমার মাথার উপর দিয়ে একটি গল্প উড়ে গেল। তার চরিত্রেরা ঝাউ গাছের সুউচ্চ শাখায় জিরিয়ে নিতে নিতে খুলে বলল হৃদয়ের কথা। এইসব চরিত্র একদিন ঝাউ গাছের সশব্দ বাতাসে উঠতে উঠতে ছড়িয়ে পড়ল মুখস্থ জনপদে। তুমি তাকে ধরতে গেলে, ছুতে গেলে, অথচ ব্যক্তিগত স্বভাবের সঙ্গে মিলে যাওয়ায় তাদের স্পর্শ করলে না। তবু তারা অগত্যা তোমারই থেকে গেল। তোমার মাথার উপর দিয়ে একটি জীবন উড়ে গেল। তার হৃৎপিণ্ডটা মেঘেদের দুমড়ে মুচড়ে তারকাদের তছনছ করে বহুদূর হারিয়ে গেল, এবং নির্বাক দেহখানা ঝুপ করে পড়ে গেল কোনো দালানের ছাদে, নদীতে, সমুদ্রে কিংবা কৃষকের শূন্য ফসলের মাঠে। ধন্যবাদ। ধন্যবাদ কবি অভয়েদ আকাশ। আমি পৃথিবীতে একটা যুদ্ধ খেলা, ইউক্রেন কিংবা রাশিয়া, সমস্ত দেশে এখন অর্থনীতি মন্দা। দুটি দেশ যুদ্ধ বিধ্বস্ত মতন। তাদেরকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা একটি যুদ্ধের গান। হিমের প্রবাহিত রক্তের প্রভাব, কেঁদে উঠেছে কে, কেঁদে উঠেছে কে। নির্বাচল থেকে নাবিক বিধ্বস্ত বোমা, রাজ ফিরে যাচ্ছে বাংলাদেশ। অনন্ত প্রহরী সূর্য ওঠার আগে তোমাকে প্রার্থনা করি আমি, জেগে থাকো কম্পিত রক্তাক্ত ইউক্রেন কিংবা রাশিয়া। আমি যুদ্ধ চাই না, আমি মৃত্যু চাই না, আমি চাই শান্তি, শান্তি, শান্তি। মানুষ কাটছে, মানুষ কাটছে, ইতিহাস কখনো ক্ষমা করেনি মানুষকে। যুদ্ধের প্রভাবিত কম্পন, নারী, শিশু, বৃদ্ধ, যুবক, লাশের পর লাশ কঙ্কিত এক একটি দেওয়ালের বিধ্বস্ত মোড়া। আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই, আমি শান্তি চাই, আমি শান্তি চাই। ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন কবি। কবিতার শিরোনাম নারুলি। পথের সাথে পথের মিলনেই রাস্তা দ্বিখণ্ডিত হয়। তুমি ভাবো কিছুই বুঝি না আমি। কত সময় এমনি এমনি পার হয়ে যায়, কত নদী অকারণে বয়ে যায়। তবু আমরা রোদের গল্প করি, নদীর বিবরণ দেই, সময় স্মৃতিচারণ করি। কখন যে একত্রিত হতে হতে পরস্পরের মধ্যে পার্থক্য করেছি। মনে পড়ে ছেলেবেলা, পাঠশালা, বইয়ের বদলে বউ বউ খেলা। ধন্যবাদ সবাইকে। কবিতার শিরোনাম ভৃত্য মানে চাকর বাকর, ধীবর মানে জেরে। আমার বুকে পুষ্পরূপে
তুমি বলেই প্রকার দিয়ে প্রকরণের ধর্মে বাঁধি মন, পল্লী ঘুমে দ্রাক্ষারসে দ্রবীভূত পীড়িতি বসে, কামিনিয়ার কাঞ্চনে দুই বন। দৈব তোমার দেবীর পাশে সমস্ত দোষ নৃত্য করে, কিন্তু কিন্তু আলেখ্যে গুঞ্জন। বরের পাশে বৃত্তে ঢাকা, কনের পাশে পরশ লাগা, ধরলে আঁকা সূক্ষ্ম সমকোণ। ধারায় ধারায় তোমরা আসো তিলের মতো তর্জমাতে, আমরা ছোট আমরা বলি শোন। উদ্ভাসিত হলুদ রঙে তীক্ষ্ণ শেখা একটি চোখে, চোখ বলেছে তুমি আপনজন। তর্কে তর্কে তা ফুটে যায়, বর দেখি না করেই দেখি, রহস্য আর কৌতুকে সেই ক্ষণ। তালের মধ্যে গোল পাকানো বস্তু এবং ব্যাখ্যা হাতে, ডাকলে পলাশ পাগল করাবো। তন্দ্রা আসে তরুর ছায়ে, কালের মাঝে কোকিল ডাকা, বন্ধু তুমি বসন্তে এখন। পূর্ণ করো যুক্ত করো, কামের ঘামে দীপ্ত করো, ভাগের মাঝে ভোগের রসায়ন। দাহ্য তুমি দহনযোগ্য, সেই বিচারে চিত্ত কাঁপে, জাগে তোমার কৃত্রিমাতৃগণ। আমার ভুলে স্বপ্নে সাজে বৃত্ত মানে চাকর বাকর, কামিনী আর কাঞ্চনে দুই বোন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি আমির খসরু স্বপন। মঞ্চে এসে আসন নেবেন সৈকত হাবিব, কবি সৈকত হাবিব। শুভ দুপুর। আমি যে কবিতাটি পাঠ করছি তার শিরোনাম আমার উপস্থিতি। আমি বাতিল হয়ে যাওয়া এক ক্রেতা, বিশ্ব নাগরিক। আমার মন পড়ে থাকে বাজারে, অথচ আমার জামায় পকেটের কোনো অভাব নেই, যেগুলো শুধুই শূন্যতায় ঠাসা। আমার মন পড়ে থাকে মাছ বিক্রেতার হাস্যোজ্জ্বল ডালায়, আর সবজি বিক্রেতার অকৃপণ চোখে। কেন আমি বাজারে যাই, ক্রেতা হই, ঘুরে ফিরি, আর তরি তরকারি সরব উপস্থিতির দিকে তাকিয়ে থাকি? জানি কেউ এর কারণ জানলেও কোনো লাভ নেই, যেহেতু আমি চাই শূন্য হাঁড়িতে ভরে উঠুক মাছ ও সবজির নিশ্চয়তা, যারা আমার নাগাল থেকে অদ্যাবধি বহু দূরে। আর দুনিয়াদারির ভেতরেই যদি থাকি, তাহলে আমার উপস্থিতি শূন্য। আমি আসলে কোথাও নেই, অথচ আমাকে লক্ষ্য করেই বাজারের পসরাগুলো কি যে সেজেছে। দেখছি আর দেখেই যাচ্ছি, স্বচ্ছ কাচের ভিতর দিয়ে উকি দিচ্ছে বরফ করা রঙিন মাছ। জানি না বাজারের জন্য অধিক পারদর্শী হব কবে, আর এখান থেকে পালিয়েই বা বেঁচেছি কবে। হ্যাঁ, আমার সতর্ক চোখ এখন আর আমাকে মানে না, সে শুধু ছুটে যায় মাছ বিক্রেতার রঙিন চোখ খুন করতে। কিন্তু শেষ অবধি আরেকটু ছোট করেন, ছোট করেন। কিন্তু শেষ অবধি তাকেও ফিরতে হয় খালি হাতে, যেভাবে আমার বাজারের ব্যাগ শূন্যই ফিরে আসে ঘরে, কিংবা দলা মোচড়া হয়ে পড়ে থাকে রাস্তায়। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ কবি আমির খসরুর স্বপন। এই খামটুকু নিয়ে যাবেন, আর যদি না নিয়ে যান তাহলে তো এটা বোঝেন আমি কিন্তু অনেক দূর থেকে আসছি। এবারে কবিতা পড়বেন কবি সৈকত হাবিব। মঞ্চে এসেই আসন গ্রহণ করবেন। উনি অনুরোধ করেছেন আমাকে তাকে একটি কবিতা পড়বার জন্যে, ডাকবার জন্যে। আমি বললাম নাম যদি না থাকে আমি ডাকতে পারবো না। তো দেখলাম যে নাম আছে, কিন্তু এত বড় করে আছে, এটা এখানে আসবেন কবি শামীম রেজা। তিনি আসবেন, তিনি ছোট্ট করে কবিতা পড়ে যাবেন।
আমার কবিতাটির শিরোনাম হচ্ছে হত্যা ও হাল্লাজ। যখন তিনি বললেন আনাল হক, থাকলেন না আর মনসুর হাল্লাজ, পরমের আলোকে আত্মলুপ্ত হয়ে হারালেন সব ভয় আর লোকলাজ। কেন তুমি মনসুর হাল্লাজকে হত্যা করো? কারণ সত্যকেই তুমি ভয় করো। ক্ষমতালিপ্সু ধর্ম বণিক তুমি পরম প্রেমের ছাই বোঝো। যখন তুমি হাল্লাজকে হত্যা করো, কেবল কি সত্যকেই হত্যা করো? পরমের প্রতি নিরঙ্কুশ প্রেমরে কি তুমি হত্যাকারী হয়ে ওঠো না? হাল্লাজকে টুকরো টুকরো করে তুমি নিজের ভয়কেই খুন করতে চেয়েছ। ধর্মের মোড়কে এসব তোমার বুজরুকি তার পরম মিলনের পথকেই প্রশস্ত করেছ। যখন তিনি বললেন আনাল হক, থাকলেন না মনসুর হাল্লাজ, পরমের আলোকে আত্মলুপ্ত হয়ে হারালেন সব ভয় আর লোকলাজ। আপনাদেরকে ধন্যবাদ। আমি সদ্য লিখিত একটি সুফি পদাবলী থেকে পড়ছি, অত্যন্ত ছোট। তোমার হাত কত দূরে যাবে বলা মুশকিল, যেতে পারে বহুদূর অথবা কোথাও না। আমি সমর্পিত কেবল তোমাকে। ধন্যবাদ। 2 লাইনের কবিতা বলছেন, আমার 1 লাইন পড়া উচিত। শামীম দেখো, তোমার সব দেহ গোছলের যে পানি, এ তো সেই প্রেমিকার চোখের জল যে কখনো বৃষ্টিতে ভেজেনি। ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন মামুন মুস্তফা। মঞ্চে এসে আসন নেবেন কবি আশরাফ জুয়েল। কবি আশরাফ জুয়েল মঞ্চে এসে আসন নেবেন। আমার কবিতার নাম জলমে। আমাদের উত্তর পাড়িটার পূব কোণে জমেছিল এক প্রস্থ মেঘ। ঠিক ওখানে ললিতাদের বাড়ি। কালিদাসের মেঘদূতকে পিছে ফেলে ললিতা দুরন্ত মেঘের কাছে পাঠালো বার্তা। কুমারী জন্ম তার তছনছ করে দিল উত্তর বাড়ির অবোধ ছেলেটা। থেমে থেমে মেঘের নিনাদ। অভিমানী নারীর মতো ললিতার দেহ চিত হয়ে পড়ে আছে খোলা ছাদে। তার মুখের ওপর খোঁপা থেকে বিচ্যুত কয়েকটি চিকন চুল ইলিশ বৃষ্টিতে লেপটেছিল কিছুক্ষণ। আকাশের হাহাকার নতভার শস্যের মতন ললিতার দেহে ঝরে। তখন রাত্রির কোরগ ভেঙে বেরিয়ে আসে আরেক রাত্রির জাম। কারা যেন নামিয়ে নিয়ে গেল ললিতার দেহ দক্ষিণের জানালায়। শুধু বৃষ্টি পতনের শব্দ বাজে। কালো কালো মেঘের নিনাতে গাঢ় হয় উত্তর বাড়ির ঘুম। পুরুষগুলো মেয়েদের শরীর খুঁড়ে গড়ে অনন্ত রাতের নিশি যাপন। আমি কেবল স্বপ্নে জেগেছি ললিতার গোপন আশ্রয়ে। প্রেম হয়, হিংসা হয়, নিষ্ঠুরতা ধিকে ধিকে জলে। উত্তর বাড়ির মেয়ে মানুষগুলো খুশি হয় যখন পড়শিরা জানে ললিতার দেহে বিষ ছিল। গুঁড়ি গুঁড়ি ইলিশ বৃষ্টি ধুয়ে নিতে যায় ললিতার যত যাতনা। আমারও ভোরের শুরু সেই মেঘের গর্জন শুনে। ললিতা কি আমাকে দেখেছিল? অথচ গোপন হ্রদের জল খুঁড়ে তুলি তার আলু ধালু দেহের বৃষ্টি স্নানে। ওরে হালকা মেঘের দিন, বাবার ভাঙা টেপ রেকর্ডারে বাজে SD বর্মন। আমাদের উত্তর বাড়ির ব্যর্থ মেয়ে মানুষগুলো সফল প্রতিক্রিয়া শেষে ফিরে আসে সংসারের খুব কাছাকাছি। জটিলতা ঘন হয় যখন সন্ধ্যার বাকি ইতিহাসে ললিতাকে গোর দিল ওরা বৃষ্টি ধোয়া চিতার বিবরে। উত্তর বাড়ির অবোধ ছেলে শিখে যায় এ সংসার মাটির জ্যামিতি, থাকে শুধু নুন ধরা মাটির নাশকতা। ধন্যবাদ সব। কবিতা নিয়ে বলবো পুরোটা। ইতিহাস পরিবহন লিমিটেড। গাড়িতে উঠলাম, এখন সন্ধ্যা। ব্রিটিশ পিরিয়ড চলছে ভারতে।
দুই পাশে কাঠবাদাম ঘেরা গলি থেকে এসে গণপরিবহন লক্কর ঝক্কর, প্রত্যেকের গন্তব্য একই, স্টপেজ বলতে কিছু নাই। গাড়িতে উঠলাম, অনেক যাত্রী পাকিস্তান আমলে, একটু থামবো। বহু মানুষের মিলিত উদ্বেগে একটা অঞ্চল করোনার অন্ধকারে ঝকমক। মাটিতে দাগ কেটে কালপুরুষ এক বা একাধিক পলিদ্বীপে মানচিত্র আঁকবেন। স্বপ্নের অবসতায় তামাটে মুখের ফ্রেমগুলো প্রকৃতপক্ষে স্পষ্ট নয় মোটে, তবু বোঝা যায় আঁকবেন তারা ভূখণ্ডের সীমারেখা, আঁকবেন তো বটেই। গাড়িতে উঠলাম, দ্বিধার হাতল ধরেছি ৮-৬০, লোহার চোয়ালে খিচুনির ছাপ, ডাস্টবিন হাঁ করে আছে, বড় লাটের লাল জাঙ্গিয়া একটু শুকে চলে গেল হলদে বেড়াল। মাছের কাঁটা সমুদ্রের তলদেশে গুম হয়ে গেছে, ছিলে ফেলা পচা চামড়ায় পালকের রক্ত ছাঁট দেখে বোঝা যায় অনতি দূরে সেরা রাজহাঁসগুলো বহুধা বিরক্ত হয়ে সাঁতার কাটছে দুধে ও রক্তে। ভোজ সভা থেকে ফিরে এসে কেউ কেউ তুমুল তৃপ্ত, কারো কারো মুখে উচ্ছিষ্ট স্বাদের ব্যঞ্জনা অবশিষ্ট রয়ে গেছে। গাড়ি ছুটছে রক্তের স্বরে, চাকা হয়তো আংশিক ডুবে গেছে। ব্রিটিশ শাসন চলছে ভারতে, পাকিস্তান আমলে জানালা খুললাম, বাংলাদেশ যুগ শুরু হয়ে যাবে। পাতায় পাতায় আলো অন্ধকার, ঘড়ির কাঁটা এটুকু দুলছে, হয়তো নামবো হয়তো নামবো না, ড্রাইভার বলতে পারবেন। কলো কলো কথার স্বরে বাস স্ট্যান্ড কেঁপে উঠল, দুধের স্বরে আঙুল ডুবিয়ে কোথাও একজন ভবিষ্যতের মুখ দেখে চমকে উঠছে। কাশিমের ছাঁটে এই গণগাড়ি, পিঠের খোলে আম পাবলিক, তামার প্রলেপ করা চামড়া প্রত্যেকের, লক্কর ঝক্কর খোলে শাড়ি কাটা আসন বিন্যাস, কাঁচা হলুদের রং করা মেঘ, দূরাকাশে গধূলি সারস, ভিক্ষুকের পিঠে কৃষ্ণচূড়া, সেরা গেঞ্জিতে অংশত ঢাকা পড়ে গেছে। রেড হেমাটাইট সন্ধ্যার ঘাম, ঝুরো কুসুমের পাপড়ি টলছে, ভার বহনের শক্তি নিঃশেষ। গলা বাড়িয়ে কাসিম গাড়ি চলছে চলবে, কোথায় কদ্দূর, গলায় রক্তকফ বরফের চাই, গ্রীষ্মমণ্ডল ঢেকে দিয়ে যাবে। সমুদ্র পেরোনো ঝকঝকে ঢেউ, কবিতাই করবো। মাঝবয়সী বেগে সময় হাঁটছে, হয়তো একটা সাদা শাখা মৃগ বলছে তার সঙ্গিনীটিকে, আলিঙ্গনের পেরেক সমূহ লুফে নাও, উরুদেশে লোমগুলো সাদা হয়ে যাবে। কৃষ্ণ মৃগ বলল তার কারফু চলছে। চলমান পথের লাল রাস্তায় চলতে চলতে প্রস্রাবের বেগ হলো ৯৫ পার কিলো। দমকল দেয়ালে ঠেকিয়ে মুতলাম একটানা ২০০ বছর, কাম রক্তে পুরো চুনকাম লাল, ঘন লাল। চোখের পালকে এই পটভূমি, ব্রিটিশ বেষ্টিত সীমানা প্রাচীর, আপাতত থাক, ডিঙোতে পারবো না। স্থাপনায় কেন যে হঠাৎ পেরেক মারলাম, প্রতীকী অর্থে সেরা বিছানায় ফাঁক করলাম একটানা ২০০ বছর। ফাঁকের ভিতর দিয়ে নীল চাল দেখা যায়, নীল হাসপাতাল, ফিনাইল গন্ধা সাদা বেড, ধর্ষকামের ক্লিনিক। এ কোনো প্রথাগত সঙ্গম নয়, এ কোনো পুরুষবাদ নয়। প্রত্যাঘাতের ভাষা ভঙ্গিমা এরকম হতে পারে। ভেজা পাতা চুয়ে চুয়ে রক্ত পড়ছে, অরক্ষিত গাছ, অরক্ষিত চোখ। একদল লোক চামচ পেতে অপেক্ষা করছে, অবতল ইস্পাতের খোলে লোহিত কণিকার স্বাদ জমা হবে। তারা বলছে এগুলো তাদের জীব, লালসাই যার একমাত্র মাতৃভাষা। লবণ বেচতে বেচতে একটা উপমহাদেশ এমনতর তিতা হতে পারে। গোদামের চিনি ছাড়া তিক্ততা ধুয়ে ফেলার সাধ্য আছে কারো? শিশিরের ফোটায় ফোটায় উত্তেজিত নীলগন্ধ। কবিতার শাস্ত্রিক আমাদের হাতে মাত্র ১৫ মিনিট সময় আছে। কবিতার ১৫ মিনিট সময় আছে। এখানে এটি এই যে মহান কবি প্রবহমান নদী, ভাটফুলের ঘ্রাণ,
আর শ্যাওলা শামুকের গতি ছিল আগে। ইদানিং পথের পলিতে আটকে গেছে ভোর থেকে গধূলি বেলা। পলি জমে জমে গতি বদলে গেছে। সিটি কর্পোরেশন নিয়ত শাবল চালায় আর না পাড়াগুলো দীর্ঘ হয়। লেপ, বালিশ, টেবিল ছড়িয়ে এখন তারা জুতো জোড়ায় বাসা বেঁধেছে। মুখোমুখি হলে চোখ উল্টায়। পাড়ার মতো না পাড়াদেরও উত্তরাধিকার আছে। ধন্যবাদ। এবারে কবিতা নিয়ে আসবেন কবি আশরাফ জুয়েল। মধ্যে আসবেন সেলিনা শৈলী। ধন্যবাদ সঞ্চালককে। আমি ছোট্ট একটি কবিতাই পড়ব। কবিতাটির শিরোনাম দেশ। দেশ মানে কি জিজ্ঞেস করেছিলেন নিতাই স্যার। আমি তখন ক্লাস 7-এ। বলেছিলাম দেশ মানে আপনার মেয়ের লম্বাটে মুখ। স্যার সেদিন আমায় বেদম পিটিয়েছিলেন। এরপর কেটে গেছে বহু দিন। হঠাৎ ভূগোল পাল্টে যা স্যারের চেহারার সঙ্গে আমার দেখা। স্যার জিজ্ঞেস করেছিলেন কেমন আছিস। আমি বলেছিলাম আমি এখন নতুন রাষ্ট্রের অধিবাসী স্যার। তিনি খুব কষ্ট মুখে বলেছিলেন কেন যে সেদিন তোকে পিটিয়েছিলাম জানিস, আমার মেয়েটা খুব ভালো নেই রে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি আশরাফ জুয়েল। কবিতা নিয়ে আসছেন যেদিকে তাকান দেখেন বন্ধু দয়াময় সামেরান দেওয়ান। মিউজিয়ামের ছবি ও আসবাবের পুরনো খানদান। অন্তরে অভেদ মন্ত্র ধরে যে হাসন। হাওরের ঢেউ আর বিশাল বাতাস সে ছবি উদাও। বায়ুর বিষয় আশয় ধরে না ছবিতে, গান হয়ে যায়। বাতাসে গুঞ্জরিত হয় তুমি আমি, আমি তুমি ছাড়িয়া ভয়। ধন্যবাদ। কবিতা নিয়ে আসছেন কবি দীপন দেবনাথ। পড়ছি একান্ত মনে হয় শিরোনামের একটি কবিতা। বোকা মেহগনিটার পাশেই নেমে এসেছে সন্ধ্যা। ঠাই দাঁড়িয়ে দেখছে বয়সী বুড়ো বট। কোলাহল থামিয়ে মুক্তার মতো ঝরে পড়ছে ইলশেগুলি। ইদিম আলোয় হেঁটে যাচ্ছে পদচিহ্ন অচেনা রাস্তায়। ভেসে যেতে যেতে কোনো এক তিথিতে কথা দিয়েছিল পরিযায়ী মেঘ। কথা দিয়েছিল উনুনের তাপ কাঁচা ঘামের গন্ধে। আজ তার স্মৃতি ভেসে আসছে গন্ধরাজের ঘ্রাণে। অপেক্ষার পাপড়ি খসে পড়ছে মাতাল হাওয়ার পানি। চিরল পাতায় উঁকি দিচ্ছে বেহায়া নটি কোকিল। উঠোন পেরিয়ে পাঁচিলের রং পলেস্তরার রাত। ডাহুকের কালো তিলে নিভে যায় আলো। জেগে ওঠে হাসতাহেনা জোনাকির গান। অবচেতন শরীরের টান। আস্তিনে জেগে ওঠে পুরাতন সুখ অস্ফুট অবিরাম। এমন আনচান মন বিভাগী দিন অদ্ভুত পরিচয়। এমন গোপন গধূলি রাতের মায়া একান্ত মনে হয়। কবিতা নিয়ে আসছেন কবি আবু রাহেন। ছোট্ট কবিতা। আমার কবিতার শিরোনাম পেপসিন। লোহা খায়, কাঁচ খায়, আমাদের শহরে মজু পাগলা। কি আশ্চর্য, নেই বদহজম, নেই ব্যথা। তবে কি ক্ষুধার জারক রস জেগে থাকে আগুনমুখ কান্তা। ও মজু ভাই আমার, আজ আমাদের বারুদ খাওয়া শেখাও। আজ আমাদের বারুদ খাওয়া শেখাও। বন্ধ করে দেব মারণাস্ত্রের যুদ্ধ। বন্ধ করে দেব মারণাস্ত্রের যুদ্ধ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের স্বপ্ন মায়া চোলায় মদ খাওয়া উন্মাদ প্রেমিকের দুরন্ত ছায়া। জীবন কেটে যায় শরৎ হেমন্তী পথিকের পায়ে। মন মাতানো সৌরভে বিমোহিত চৈতন্য রাতের গায়ে। ঋতুচক্রের আবর্তনে পৌষ শীতেল দুপুর। হে অভিমানিনী, হে লাস্যময়ী,
দগদগে প্রেমে প্রাণ ভরে দাও হে মনোমোহিনী। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আয়ুব মোহাম্মদ খান। এবারে সমুদ্র হয়ে যায়, অনির্ণিত সমুদ্র জলধারা বয়ে চলে অশান্ত, বুকে নিয়ে অচঞ্চল ব্যথাভার নদী ও মোহনার। নুনগন্ধা গামচি লড়ে জলজ আয়না নীলিমায়, জলেও সাঁতার রেখে রাখে নীল রং বেদনার। আর ওই গহীন তলদেশ সমুদ্র কুসুমাত্মীয় প্রবালের গায়। অতলে যখন ডুবে যায় উজ্জ্বল নক্ষত্র কোনো, অচিহ্নিত অন্ধকার অনাগত আঘাত আগলে, সমস্ত সমুদ্র আগলে জড়িয়ে থাকে মহারাত্রি অথই অশ্রুকে বাঁচাতে ঘূর্ণিঝড় সর্বনাশ থেকে। অঝোর ঝর্ণাও রাখে অপ্রকাশ পাহাড় মর্মস্পর্শী কামনা চুরি, ঝরে পড়বার ভারে ভাঙে নিশ্চুপ পাথর, বেদনা কাতর নিঃসঙ্গ নিখর নুড়ি। নিরালে নিয়ত বাড়ে সবুজ বিলাপ হাহাকার, অরণ্য গভীর গিরিপথ একা ভেসে যায় সাগর পানে সঙ্গপনে। ধন্যবাদ। ধন্যবাদ কবি রসদ ঝুন। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমাদের আমি একটু ভিন্ন ধরনের কবিতা পড়তে চাই। উনি ছোট্ট কবিতা পড়বেন, খুব ছোট্ট কবিতা। ইনফ্যাক্ট আমাদের হাতে কোনো টাইম নেই। আমি একজন মুক্তিযোদ্ধা, সেই অভিজ্ঞতা থেকে লেখা। আমার বাংলা, আমার বাংলাদেশ। বাংকারের ঘুটঘুটে অন্ধকারে অস্ত্র হাতে মনে পড়ছে তোমাকে, মা, ছোট বোন রোদেলাকে, আর সবাই। আমার জন্মগ্রাম, কোথায় তুমি, কেমন আছো মা? শুনেছি জ্বালিয়ে দিয়েছে গ্রাম, লুটপাট আর ধর্ষণের শিকার হয়েছে সব নারী। রোদেলা কি বেঁচে আছে? কোথায় আছো তুমি? বেঁচে আছো নাকি নেই? তোমার হাতে তৈরি গোলাপ বাগান, বাবার পোষা কুকুর, পাখির ছানা, বাড়ির পাশে প্রিয় ধান খেতে অঙ্কুর গজানো, আউশ আমলের শিশুতোষ ধান বনের স্নিগ্ধ বাতাসে এখন কে কেবলে লাচের গন্ধ। মা, তুমি আমার দেশ, হাজার বছরের পুরানো গাঙ্গেয় বদ্বীপ, জল এবং জঙ্গলে জাগা আমার বাংলা, আমার বাংলাদেশ। আর্য অনার্য শক হুন্দল, পাঠান মুঘল কত রক্ত বিষে আছে আমার শরীরে। আমি বীর বিজয় সিংহ, সুভাষ সূর্য সেন ও শেখ মুজিবের উত্তর সুরি আমি। ধন্যবাদ কবি, ধন্যবাদ। ধন্যবাদ। উত্তরসূরি আমি। কেটে গিয়েছিল রাত, ভোরের আলো ফুটতে পাখিরা বাংময় হয়েছিল মহাসমারোহে। এবারও আপন হারা সময়, আর কিছু নয়। সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবী স্বর্গের চেয়েও অধিক সুন্দর। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কবি অঞ্জনা সাহা। শক্তি চট্টোপাধ্যায়, অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, দেয়ালের আলো মেখে নক্ষত্র গিয়েছে পুরে কালি সারা রাত। কালি সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে। চরের বাড়িতে তাকে চিকে চিকে মাছের মতন মনে হয়। মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো। সারা রাত ধরে তার পাখা খোসার শব্দ আসে কানে। মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল ওলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। এবারে তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র, খামারি নবান্নের দিন পৃথিবীর সমস্ত রঙের পর্দা করে নিয়ে যাব। নিয়ে যাব শেফালির চারা, গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র, খামারি নবান্নের দিন যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেশি থাকো ভালো,
যদি কোনো আন্তরিক পর্যটনের আলো জানানো আলো দেখে যেতে চেয়ে থাকো তাহাদের ঘরের ভিতরে, আমাকে যাবার আগে বলে দাও, নেব সঙ্গে করে। ভুলে যেও নাকি তুমি আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার চলে চাঁদে পড়ে আছে। ধন্যবাদ। ধন্যবাদ কবি। এবারে কবিতা নিয়ে আসছেন আমাদের সর্বশেষ কবি আসাদ মান্নান যখন বলল আমাদের সর্বশেষ কবি, আমি ভয় পেয়ে গেলাম। আমি যদি সর্বশেষ হই তাহলে আর কবি থাকবে না নাকি? তাহলে বেশ মজাটা নেওয়া যায়। আচ্ছা, আমাকে বলেছে খুব ছোট্ট একটি কবিতা পড়তে। আমি বুঝতে পারছি না ছোট্ট পড়বো না মাঝারি পড়বো না বড় পড়বো। আমার এখানে বড়ও আছে, একেবারে ছোটও আছে, আবার মাঝারিও আছে। এখন আমাদের সঞ্চালক আমার স্নেহের আসাদ মান্নান, সে যে নির্দেশনা দেবে সময়ের খাতিরে সেটা আমি মানতে বাধ্য। এই অবস্থায় আমি বিভ্রান্ত দ্বিধাগ্রস্ত কোনটা পড়ব। ঠিক করে এসেছিলাম একটা, এখন আবার খুঁজতে হচ্ছে আরেকটা। তবু এটা খুব বড় নয়, এই কবিতাটি আমি পড়ি। কবিতাটির নাম হচ্ছে নিখোঁজ সংবাদ। ভাষা বাহিনীর কাছে চলে গেছে নিখোঁজ সংবাদ। বর্ণের প্রতিটি কক্ষে সতর্ক নজরদারি বাড়ানো হয়েছে। অক্ষর নগরী জুড়ে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। বর্ণ অক্ষরের মোড়ে মোড়ে টহল দিচ্ছে যৌথ বাহিনী। মবর্ণ যেখানেই থাক তন্ন তন্ন করে তাকে খুঁজে বের করতেই হবে। মহাপ্রাণ ধ্বনির এই আকস্মিক অন্তর্ধান গণতান্ত্রিক ব্যবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা কিছুতেই মানতে পারে না। সে কি তবে পলাতক, নাকি স্বেচ্ছা নির্বাসন নিয়ে ঢুকে গেছে অন্য কোনো বর্ণের ভেতরে? অথচ সে ভুল করে ঢুকে গেছে অন্য কোনো বৈয়াকরণের বর্ণ পরিচয়ে। ঘটনা যেটাই ভাষা বাহিনীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পৌঁছে গেছে দ্রুত। প্রয়োজনে তাদের সঙ্গে অন্য কোনো ভাষা বাহিনীর যৌথ মহড়া হবে। সিআইডির গোয়েন্দারা দলে দলে নামবে ময়দানে। সংবাদ সম্মেলনে মন্ত্রী আশ্বাস দিক, যে করেই হোক অবর্গীয় ধ্বনির এই মহাপ্রাণ বর্ণটিকে উদ্ধার করতেই হবে। এতটা সহজ, কোমল আর মর্মস্পর্শী বর্ণের এই রহস্যজনক অন্তর্ধান গোটা ভাষা প্রশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভাষার নিজস্ব রাষ্ট্র তার দায় কিছুতেই এড়াতে পারে না। ভাষার আইজিনে বর্ণের অন্তর্ধান রহস্যের উন্মোচন কিছুতে হবে না। বিশেষ বাহিনীর নতুন দায়িত্ব নেওয়া শহীদুল বেনজির কিছুই করবে না। অর্ধ বর্ণের এক কৃতদাস কি করে বাঁচবে তবে? তাহলে কেমন করে প্রবর্তী ধ্বনির ভেতরে দোল খাবে স্বরবর্ণের প্রথম অক্ষর? ভাষা বাহিনীর কাছে তাই আজ আকুল আবেদন, যেভাবেই হোক আদর্শ নীতির পাতা থেকে ঝরে যাওয়া একটি কোমল বর্ণ যৌথ বাহিনীর সমন্বিত আক্রমণে উদ্ধার ভাগ। অবর্ণের অন্তরালে ডুবে যাক স্বর ও ব্যঞ্জনের মিলিত অক্ষর। ভাষা হোক জীবনের মিলিত সিম্ফনি। দূরে যাক ব্যাকরণ। গোপন সংবাদ নিয়ে অভিযান সর্বত্র চলুক। মহাবর্ণের উদ্ধারে ঘন ঘন টহল দিক সকল বাহিনী সম্মিলিত অভিযানে। অবশেষে মিলে যাক মহাপ্রাণ ধ্বনির সন্ধান। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় কবি অসীম সাহা। Who, apart from being a doctor with the NHS in the UK, actively combats medical misinformation in Bengali language media. She has over 7 million followers on social media and is the founder of the healthcare tech startup Shohai, am I pronouncing it right? Shohai, which aims to provide reliable health information in the Bangla language. We also have Dr. Risa Lewis,
professor of emergency medicine and radiology at Thomas Jefferson University, who in addition to being a medical doctor is also a respected public speaker, a health designer who has helped to redesign built environments in healthcare from Harvard to Malawi, and host of the health podcast Visible Quests. And then finally, I am your moderator, Zain. I'm a PhD student in Sweden focused on human genetics. And yeah, I'm like any other scientifically trained person, I have a lot of personal concern with this issue of medical misinformation. So with that, I think we can start.